ইনক্লুডিং মি, তারপরে যারা আসার অলরেডি চলে আসছে নাকি? না স্যার, আসবে স্যার আসবে স্যার, আরো একটু দেরি হয়েছে। আচ্ছা 60-65 এরকম হয় স্যার। বসন্তকাল তো মানে ঘুম ভাঙতে যায় না নাকি? না, মানে সব ঋতুতেই সমস্যা, শীতকালেও সমস্যা, বর্ষায়ও সমস্যা, বসন্তেও সমস্যা। যাক, আমরা সমস্যার মধ্য দিয়েই চলতে হবে, আগায় যেতে হবে আর কি। তো একটু আমরা স্ক্রিনশট দিচ্ছি আমার যে টপিকসটা ছিল। পিডিএফ ফাইলটা বোধহয় সবার কাছে আছে, তাই না? পিডিএফ দিয়ে দিয়েছিলাম না সবার কাছে? জি স্যার, এটা দেওয়া হয়েছে। 3 চ্যাপ্টার দিয়েছিলাম নাকি সবগুলো চ্যাপ্টারই আছে? 6 চ্যাপ্টারই আছে জানো? স্যার একটু দেখতে হবে, সম্ভবত মনে নেই। আচ্ছা ঠিক আছে, যদি থাকে তো ভালো, আদারওয়াইজ আমাকে বলো, আমি পাঠিয়ে দিব, অসুবিধা নেই। কারণ আমরা পিডিএফ ফাইলটা মেইনলি হচ্ছে আমার যে ক্লাস নোট, ওইটা ফলো করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে আহ, কিছু আছে পিকচার্স, যেগুলো আমি ক্লাসে ওয়ার্ক করার জন্য বা ক্লাস ওয়ার্কের সুবিধার জন্য আমরা দিয়েছি। তো সেইটা হচ্ছে আমাকে দেখতে হবে, মানে দিতে হবে বা দেখতে হবে আর কি। ওকে, তাহলে দেখো আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আমরা বোধহয় এইখানে ছিলাম, অ্যারিথমেটিক মিনটা পর্যন্ত বের করেছি ফর গ্রুপ ডাটা। প্রিভিয়াস আলোচনা একটু করে নেই, যেহেতু অনেকদিন আমরা এই ক্লাসে ছিলাম না, এই ক্লাসে বলতে আমার টপিকস গুলোতে ছিলাম না। আমরা অ্যারিথমেটিক মিন দিয়ে শুরু করেছিলাম, তারও আগে যদি যাই, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করেছিলাম। সেন্ট্রাল টেন্ডেন্সি কি সেটা নিয়ে আলাদা করে কথা বলতে চাই না, সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারগুলো আলোচনা করছিলাম। তো শুরুর যে টপিকসটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কাকে বলে পড়েছি আমরা? অ্যারিথমেটিক মিন দুই ধরনের ডাটার জন্য হয়, ফর আনগ্রুপ ডাটা এন্ড গ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটার জন্য কিভাবে বের করতে হয় ফর্মুলা এখানে আছে, আমরা সেটাও দেখেছি। আর গ্রুপ ডাটার জন্য ফর্মুলা এখানে আছে, আমরা কিভাবে বের করতে হয় সেটাও হয়তো বের করেছি আমার যদি মনে পড়ে। শর্টকাট মেথড নামে একটা মেথড আছে, এই মেথডের সাথে আমরা পরিচিত, কিন্তু আলোচনা করা হয়নি, আমরা এটা দিয়ে শুরু করতে চাই। ওকে, তাহলে এই এক্সাম্পলটাই আমরা শর্টকাট মেথডে কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই এট এ গ্ল্যান্স। এটা হচ্ছে আমার পিকচার্স। দেখো, শর্টকাট মেথড করার জন্য আমাকে এরকম একটা টেবিল করতে হবে। শর্টকাট মেথড অফ ক্যালকুলেটিং অ্যারিথমেটিক মিন। ওকে, তাহলে টেবিল ফর ক্যালকুলেশন লিখে আমাদের যেটা করতে হবে, যে ক্লাসের যে ভ্যালুগুলো সেটা এখানে লিখলাম। দেন হচ্ছে নাম্বার অফ কোম্পানিজ, কোম্পানির সংখ্যাটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এই দুটো অলরেডি দেয়া আছে আমার ডেটার মধ্যে। থার্ড যে কলামটা আছে মিড ভ্যালু, এটা আমরা নরমাল জেনারেল যে মেথড আছে সেই মেথডের জন্য বের করি, আবার শর্টকাট মেথডের জন্য বের করা লাগে। ওকে, এটা কমন। ফোর্থ কলামটা হচ্ছে ডিফারেন্ট। ফোর্থ কলামে এসে আমরা কি করলাম, এখানে লিখলাম কি ডিআই ইকুয়ালস টু হচ্ছে xi মাইনাস a বাই c, যেখানে xi টা হচ্ছে আমরা নরমালি এখানে বোঝাচ্ছি যে মিড ভ্যালু, এখানে খেয়াল করে দেখো মিড ভ্যালু। আর এ হচ্ছে তোমার অরিজিন, এ কে আমরা বলছি অরিজিন, আর সি হচ্ছে স্কেল। এখন অরিজিন কোনটা স্কেল কোনটা এই দুটো একটু বোঝার বিষয় আছে। অরিজিনটা হচ্ছে তোমার আমরা এই যে xi যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো এখানে 7টা ক্লাস, তো 7টা ভ্যালু আছে, 30 50 70 90 110 130 150। এই 7টা ভ্যালু যে কোনো একটা ভ্যালুই হচ্ছে আমার কি অরিজিন, অরিজিন হিসেবে আমরা ধরবো। আর স্কেলটা হবে আমার ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত এখানে? প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 20 করে, হ্যাঁ, 20 টু 40 40 টু 60 এরকম। তাহলে মানে 20 করে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এই সি এর মান হবে 20, আর অরিজিন হবে আমার মিড ভ্যালুর যে ভ্যালুগুলো আছে, আবারও বলছি মিড ভ্যালুতে এখানে যে 7টা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যে কোনো একটা, এটা হচ্ছে রুলস। এইভাবে আমরা সাধারণত ধরে থাকি। এখন এখানে এ এর মান, এ বলতে আমরা যেটা বুঝি আসলে এনি আরবিট্রারি ভ্যালু। কেউ যদি চাও যে কোনো একটা ভ্যালু ধরতে পারো, ধরো এই 7টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা না ধরে তুমি অন্য একটা ভ্যালু ধরো। ধরো সাপোজ তোমার মনে হইলো যে আমি 10 ধরবো, বা আমি 100 ধরবো,
বা আমি 200 ধরবো, অ্যাজ ইউ উইশ, তুমি কিন্তু চাইলে ধরতে পারো, তবে সেক্ষেত্রে হিসাব নিকেশটা কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা যেহেতু শর্টকাট করতে যাচ্ছি, সহজে করতে যাচ্ছি, আমাদের মানে রুলস যেহেতু আছে যে এখানে এক্স মিড ভ্যালু গুলোর যে কোনো একটা ধরলেই হয়, সো আমরা এখান থেকে যে কোনো একটা ভ্যালু চুজ করব। তবে সাধারণত যেটা করা হয়ে থাকে মানে সহজে বা সংক্ষেপে করার জন্য যেটা মানে উচিত করা সেটা হচ্ছে যে মাঝখানের ভ্যালুটা পিক করা অ্যাজ এ অরিজিন হিসেবে বা এ এর মান হিসেবে। তো মাঝের ভ্যালুটা কোনটা এখানে? এখানে ধরো 7টা ভ্যালু আছে, 7টা ভ্যালু আছে 30, 50, 70, 90, 110, 130, 150। এখানে 90 হচ্ছে মাঝখানের ভ্যালু। তো যেহেতু অড নাম্বার, মাঝখানের ভ্যালু হিসেবে একটাকে পিক করা যায়। যদি ইভেন নাম্বার হতো তাহলে একটু সমস্যা হতো, তখন মাঝখানে বলতে আর কিছু থাকতো না। তখন মাঝখানের যে কোনো একটা, যেমন ধরো তখন মাঝখানে দুইটা ভ্যালু পাওয়া গেল, সাপোজ মনে করো যেখানে আমি যদি লাস্ট যে ভ্যালুটা আছে 150টা বাদ দিয়ে দিই, তাহলে 6টা ভ্যালু থাকবে। তখন মাঝখানে হবে দুইটা, 70 আর 90। তো তখন যে কোনো একটাকে আমি ধরে হিসেব করে করব, অথবা আমি আগেই বলেছি যে তুমি চাইলে যে কোনো একটা ভ্যালু ধরে করতে পারো অ্যাজ ইউ উইশ। এখানে মানে এইভাবে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে এটাই ধরতে হবে, যে কোনো একটা ধরলে মান বা রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, তো আমার মনে হয় এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যেহেতু জিআই নতুন একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করছি এখানে, যেটা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে xi বাই মাইনাস a বাই c। তো xi হবে মিড ভ্যালু গুলোর মান, a হবে নির্দিষ্ট একটা ভ্যালু যেটাকে আমরা ধরে নিব। তো এখানে আমরা ধরে নিলাম a equals to 90, equals to 90 ধরলে বিষয়টা সহজ হয়, সংক্ষেপ হয়, শর্টকাট মেথডের আর কি এটা থাকে, মানে মর্মবাণীটা থাকে আর কি, কনসেপ্টটা থাকে। তো এখন এখানে আমি 90 কে যদি ধরি এই হিসেবে, আর সি হচ্ছে ধরলাম 20 অ্যাজ এ ক্লাস ইন্টারভ্যাল। তো ধরলে আমার যে ভ্যালুগুলো পাওয়া যায় সেটা হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা এখানে বসালাম বা পেলাম আর কি, এক কথায় পেলাম। এরপরে ফিফথ কলামে আসো। ফিফথ কলাম হচ্ছে এফআইডিআই। এফআইডিআইটা কি হবে? আমার ফ্রিকোয়েন্সির যে মান আমরা এখানে দেয়া আছে টেবিলে, ডিআই যেটা আমরা পেলাম, নতুন একটা ভ্যারিয়েবল ডিআই, তো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে এফআইডিআই পাওয়া যাবে। ওকে, বের করলাম। দেন হচ্ছে ফর্মুলায় বসালাম। এক্স বার এর ফর্মুলা শর্টকাট মেথড থেকে তোমার এক্স বার বা অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল A প্লাস সামেশন FIDI বাই ক্যাপিটাল N ইনটু C। তো এখানে প্রত্যেকটা মানে আমার হাতে আছে বা আমরা জানি। A এর মান তো আমরা ধরে নিয়েছি 90, FIDI আমরা পেলাম পাবো টেবিল থেকে। N হচ্ছে আমার এখানে 1400 আর মাল্টিপ্লাই C হচ্ছে 20। ওকে, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে কত আসে? আর সি কি মতো ধরবো নাকি 20 থেকে শুরু হয়েছে সেজন্য 20 ধরবো? স্যার সি এর মান 21 না? না, সি হচ্ছে 20। স্যার কেন স্যার 20 থেকে হ্যাঁ। 40 21 হয়? ঠিক আছে, এটা নিয়ে কনফিউজড করো না, কারণ হচ্ছে দেখো আমরা বোধহয় এর আগে আলোচনা করেছিলাম কিনা জানি না, তারপর আবার করি। যদি এক্সক্লুসিভ মেথড হয়, ক্লাসটা যদি এক্সক্লুসিভ হয়, এক্সক্লুসিভ বলছি কোনটাকে? ধরো আপার লিমিট যেখানে শেষ, পরের ক্লাসের লোয়ার লিমিট যদি সেখান থেকে শুরু হয়, ওভারল্যাপিং যেটাকে বলে, যেমন 40 থেকে আবার শুরু, 60 শেষ, 60 থেকে আবার শুরু, 80 শেষ, 80 থেকে আবার শুরু, এটাকে বলছি এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে যেটা করতে হয়, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। আচ্ছা, তো এখানে হচ্ছে ধরো 60 - 40 20, 80 জি স্যার বুঝছি। আর ইনক্লুসিভ যদি হয়ে থাকে, ইনক্লুসিভে যেটা হয়, যেমন ইনক্লুসিভে থাকতো কিরকম, 20 থেকে ধরো 39 থাকতো, আবার 40 থেকে 59 থাকতো। তো এটাকে আমরা ইনক্লুসিভ বলছি। তো ইনক্লুসিভ যদি হতো তখন কিন্তু এক গ্যাপ থাকতো, জি জি একটা ক্লাস থেকে একটা ক্লাসের মাঝখানে এক গ্যাপ থাকতো। তো ওইটা মানে যোগ করে দেওয়ার নিয়ম বা যোগ করে দিতে হয় ক্লাস ইন্টারভ্যাল বের করতে গেলে। তখন যেটা হতো যে 39 - 20 এখানে 19 হতো +1, যেহেতু আমরা এখানে ইনক্লুসিভ মেথডে পাচ্ছি ক্লাস ইন্টারভ্যালটা,
ক্লাসটা, তো তখনই একটা যোগ করে দিতে হতো, মানে তখনও 20 হতো, মানে ক্লাস ইন্টারভ্যাল কিন্তু সেমই থাকবে। তুমি এক্সক্লুসিভ মেথড করো বা ইনক্লুসিভ মেথড করো, যে মেথডই আগাও না কেন। আমি ক্লিয়ার? ইয়েস স্যার স্যার। যে কোনো দুইটা শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমার ডিফারেন্সটাই তো স্যার হচ্ছে আপনার এই ইনকেটা হ্যাঁ, হাইটটা ক্লাস সিজে। ইন্টারভ্যাল ঠিক আছে, কিন্তু ওই যে কনফিউশনটা তৈরি হয় যখন ইনক্লুসিভ মেথডে যাই আমরা বা এক্সক্লুসিভ মেথডে যাই, মানে নরমালি তো তাই, আপার লিমিট থেকে লোয়ার লিমিটের বিয়োগফলটাই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, কিন্তু ইনক্লুসিভ মেথডে যেটা হয় যে এক গ্যাপ থাকে, তো ওই গ্যাপটা পূরণ করার জন্য এক যোগ করে দিলে ইকুয়াল হয়ে যায় আর কি, এক্সক্লুসিভের সমান হয়ে যায়। সো এই জন্য আমরা ওইটা মাথায় রাখবো যে ক্লাসটা আসলে কিরকম, ইনক্লুসিভ না এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু ইনক্লুসিভ থাকলে আমাদেরকে এক যোগ করতে হতো বা এক যোগ করতে হয়, এটা হচ্ছে রুলস। তো যাই হোক, এখানে যেহেতু এক্সক্লুসিভ মেথড আমরা পাচ্ছি, এখানে জাস্ট আপার লিমিট থেকে লোয়ার লিমিটে বাইক বিয়োগ করলে আমরা পেয়ে যাব। এখন একটা মান বের করে দেখো কত আসে, এক্সপার্টটা কত পাবো। স্যার লাস্ট লাইনে যে উইনোর পরে এটা কি লিখছেন, মানে 7 না জেড নাকি? উই নো এক্স বার একবার অ্যারিথমেটিক মিন এক্স বার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এক্স বার লিখেছি ওটা। যে স্যার ডিআই টার্মটার কি কোনো নাম আছে এমনিতে? না না, ওর কোনো নাম নেই, এটা একটা নিউ ভ্যারিয়েবল, এটা আসছে এক্স থেকে, রিজিনাল ভ্যারিয়েবল এক্স এ, সেখান থেকে নতুন GI। স্যার বাংলায় ওইটা বিচ্যুতি বলে না স্যার, ওই যে আমরা পড়ছিলাম পরিসংখ্যানে বিচ্যুতি হ্যাঁ বিচ্যুতি সংখ্যা, হ্যাঁ, বিচ্যুতি ডেরিভেশন বলে। নাম্বার। কি জানি। বিচ্যুতি বলে, কিন্তু আমরা তো এখানে সেটা লিখছি না, এটা তোমার জাস্ট বোঝানোর জন্য লেখে। বিচ্যুতি কনসেন্সি বিচ্যুতি, বিচ্যুতি হচ্ছে ধরো তোমার একটা নির্দিষ্ট ভ্যালু ধরলো, সেখান থেকে আসলে কতটা মানে হ্যাঁ স্যার, দূরে আছে সেটা বোঝায় আর কি। জি স্যার। কত আসছে? স্যার 60.57। 60.557। জি স্যার 60.57। আচ্ছা ঠিক আছে, আগের যে মেথডটা আমরা করেছিলাম, এখানে কত আসছিল ডিরেক্ট যে মেথডটা? স্যার একই আসছিল। আচ্ছা স্যার এটাই আসছিল 60.57। ওকে, তাহলে তো মিলে গেছে, ঠিক আছে। 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, আমরা তাহলে এই আলোচনা এখান থেকে পরবর্তী আলোচনায় যাই আমরা। যেহেতু আগের ভ্যালুটাও ছিল আমাদের এরকমই 60.57, আমাদের শর্টকাট মেথড 60.57 আসছে। তার মানে কি শর্টকাট মেথড আর ডিরেক্ট মেথড সেম রেজাল্ট আসবে, আসছেও তাই। এখন আমাকে একটু বলো দেখো তোমরা যে আসলে কোন মেথডটা হচ্ছে ইজি মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে, তো ওদের কাছে কোনটা ইজি মনে হয়? স্যার আগেরটাই তো ভালো লাগে। আগেরটাই ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমামেরই অপিনিয়ন যে আগেরটাই বা জেনারেল মেথডটাই ভালো, কিন্তু আসলে শর্টকাট মেথডের নামকরণটা করা হয়েছে ওই যে আমরা সংক্ষেপে বা সহজে ক্যালকুলেশনটা করতে পারি, এই কারণে, আর কিছু না। তো তোমাদের যার যেটা পছন্দ সে সেটা করবে, তবে মনে রাখবে যাতে করে ভুল না হয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এর পরবর্তী যে টপিকসটা আছে আমাদের, সেটা আমরা যেতে চাই। এখানে পরবর্তী টপিকসটা হচ্ছে জিওমেট্রিক মিন। খেয়াল করো, জিওমেট্রিক মিন তোমরা এর আগে হয়তো পড়োনি কখনো। জিওমেট্রিক মিনের বাংলাটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় ছোট ক্লাসে থাকার কথা না, আমরা নতুন করে এটা মানে এখানে পড়বো। এটার ডেফিনেশনটা আমরা একটু দেখি। The geometric mean of a non-zero positive observations is the nth root of their product. বলা হচ্ছে যে জিওমেট্রিক মিন হচ্ছে non-zero positive observation. Mean of n non-zero positive observations is the nth root of their product. আমরা প্রথমে যেটা করতে হবে যে অবজারভেশন গুলো মাল্টিপ্লাই করতে হবে। এখানে প্রোডাক্ট বলতে মাল্টিপ্লিকেশন। অবজারভেশন গুলো মাল্টিপ্লাই করে দেন হচ্ছে nth রুট নিতে হবে, ঠিক আছে? nth রুট। তো nth রুট হচ্ছে কিভাবে আমরা নিব এখানে? nth রুট মানে n বলতে কত? এখানে n এর মান হবে, আমরা ঠিক যে কয়টা অবজারভেশন মাল্টিপ্লাই করব, ধরো সাপোজ মনে করো 3টা অবজারভেশন আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কিউবিক রুট নিতে হবে। যদি 4টা অবজারভেশনকে মাল্টিপ্লাই করি তাহলে 4th রুট নিতে হবে। 5টা অবজারভেশনকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5th রুট নিতে হবে, এরকম ভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা। পাশাপাশি আমরা যেটা এখানে দেখি যে আরেকটা সিম্পলিফাইড ফর্ম আমরা দেখতে পাই বা পেয়েছি, সেটা হচ্ছে এরকম যে বেসিক ফর্মুলা থেকে এটা আসলে লগারিদমের ফর্মুলা ইউজ করে বা লগারিদমের সাহায্যে আমরা বেসিক ফর্মুলা থেকে সিম্পলিফাইড ফর্মে আসতে পারি। তো এটা কেন করা হয়েছে? করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এইভাবে আসলে হিসাব নিকাশ করাটা বা প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করাটা ইজিয়ার, কম্পারেটিভলি ইজিয়ার। মানে একটা টেবিলের মাধ্যমে সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে করা যায়, কিন্তু বেসিক ফর্মুলাটা ইউজ করাটা একটু ঝামেলার বিধায় আমরা ওখান থেকে সরাসরি সিম্পলিফাই করে এখানে নিয়ে আসছি। এখন এটা কিভাবে আসছে সেটার একটা পিকচার্স এখানে আছে। এটা দেখার আগে আমরা একটু দেখে আসি, গ্রুপ ডাটাটা দেখে আসি। এটা গ্রুপ ডাটার জন্য ছিল। গ্রুপ ডাটার জন্য ঠিক সেম। গ্রুপ ডাটা যেটা মানে পার্থক্য যেটা থাকে নরমালি সেটা হচ্ছে যে ধরো এখানে ফ্রিকোয়েন্সি থাকে, প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি একটা ফ্রিকোয়েন্সি থাকে। তো ক্লাসে ইন্টারভ্যাল থাকে একটা, তার পাশাপাশি তোমার মিড ভ্যালু থাকে যেটাকে আমরা xi নামে প্রকাশ করে থাকি, এবং x1 x2 x3 আপ টু xn এগুলো হচ্ছে মিড ভ্যালু গুলো, এটা আমরা জানি গ্রুপ ডাটার ক্ষেত্রে। আর fi যেটা i varies from 1 to n, এটা হচ্ছে তোমার 1 থেকে n, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখন জিওমেট্রিক মিনের ক্যালকুলেশনের সময় যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা মিড ভ্যালুর উপরে পাওয়ার করতে হয় তার ফ্রিকোয়েন্সি দিয়ে, এরপরে সেগুলোকে প্রোডাক্ট করতে হয়, প্রোডাক্ট মানে গুণ করতে হয়, তারপরে ওভারঅল যে রুটটা নিতে হবে সেটা হচ্ছে n, ক্যাপিটাল n রুট। এখন এই ক্যাপিটাল nটা কি আসলে? ক্যাপিটাল nটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তো সেই ক্ষেত্রে আমরা এই বেসিক
ফর্মুলা থেকে আমরা সিম্পলিফাই করলে এটা পাই। বেসিক ফর্মুলা হচ্ছে এটা x1 পাওয়ার f1 ইনটু x2 পাওয়ার f2 আপ টু xn পাওয়ার fn হোলের উপর পাওয়ার হচ্ছে 1/n। নিচে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অ্যান্টিলগ সামেশন fi log xi বাই n। এটা হচ্ছে সিম্পলিফাই করে। এখন সিম্পলিফিকেশনে কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি, তারপরে আমরা প্রবলেম আলোচনা করব। এই যে সিম্পলিফাইড ফর্মটা আসলে এইভাবে আসছে। গ্রুপ ডেটার ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে। গ্রুপ ডেটাটা পারলে গ্রুপ ডেটাটা ইজিলি বোঝা যাবে বা পারা যাবে। দেখো এখানে g ইকুয়ালস টু g মানে হচ্ছে জিওমেট্রিক মিন x1 পাওয়ার f1 x2 পাওয়ার f2 xn পাওয়ার fn হোল পাওয়ার 1/n। তো উভয় পাশে লগ নেওয়া হয়েছে। লগ নেওয়ার পরে হচ্ছে এই লগ নিলে এই পাওয়ারটা লগের নিয়ম অনুসারে সামনে চলে আসবে, তারপরে এটা থাকলো। এরপরে হচ্ছে এখানে আবার লগের নিয়ম অনুযায়ী লগের যে গুণের যে ফর্মুলা আছে সেই অনুযায়ী আমরা এটা লিখেছি। স্যার এখানে লগের বেস কত স্যার? 10। log 10 লগের বেস হচ্ছে 10 ভিত্তিক লগ। তো বেসটা আসলে ইম্পর্টেন্ট না, তুমি ফর্মুলা যেটা অ্যাপ্লাই করেছো এটা ইম্পর্টেন্ট, তোমার যে রুলসটা আছে। যেমন এখানে গুণের সূত্র ব্যবহার করেছে log a b হচ্ছে log a প্লাস log b লিখলাম। লিখে আবার যেহেতু পাওয়ার আছে একসাথে আমরা এক লাইন কম করার জন্য আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম। f1 log x1 প্লাস f2 log x2 এভাবে আসলো। এরপর এটাকে যেটা করা হয়েছে যে সামেশন দিয়ে সংক্ষেপে লেখা হয়েছে summation I based on 1 to n fi log xi। আচ্ছা, তো লিখে দেন হচ্ছে আমার এখানে অ্যান্টিলগ নিয়েছি লাস্টে। অ্যান্টিলগ summation I based on 1 to n fi log xi by capital N। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। কিভাবে সিম্পলিফাই করা হয়েছে বা পেয়েছি বা এসেছে সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই প্রবলেম ডেরিভেশনটা কি আমরা শিখবো না শুধু ফর্মুলা শিখলেই হবে? ফর্মুলা শিখলেই হবে, ডেরিভেশনটা দরকার নেই। ডেরিভেশনটা তো না আসলে সিম্পলিফাই করা হয়েছে। আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এটা, এখান থেকে সিম্পলিফাই করে আমরা 3-4 স্টেপ করে আমরা এটা পেয়েছি। তো এই ফর্মুলাটা শিখলেই হবে। এটা তোমার জাস্ট দেখানোর জন্য বা জানার জন্য আমি তোমাদেরকে করে দেখাইছি। ঠিক আছে, কিভাবে আসছে। তো এখন এই আমরা যখন জিওমেট্রিক মিন করব তখন কিন্তু এটা করব, এই যে লাস্ট ফর্মটা ইউজ করব, সিম্পলিফাইড ফর্মটা ইউজ করব। এটা মনে রাখলে চলবে। হ্যাঁ, তো যেহেতু এটা কাজে লাগবে আমাদের, এটা মানে মুখস্থ বা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তো আমরা তাহলে এই প্রবলেমটা এখন একটু দেখতে পারি যে আসলে এখানে একটা প্রবলেম দেয়া আছে গ্রুপ ডেটার ক্ষেত্রে, সেটা কিভাবে আমরা করতে পারি বা করি। দেখো চারটা পাঁচটা ভ্যালু আছে। এখান থেকে জিওমেট্রিক মিন আমরা কিভাবে পেয়েছি সেটা। বের করার স্যার এখানে তো যে উপরেরটা সেটা যে ফর্মুলাটা লেখা এটা কি গ্রুপ ডাটার জন্য না? কোনটা? হ্যাঁ এই যে ফর্মুলাটা লেখা এটা কি গ্রুপ ডাটার জন্য না? হ্যাঁ গ্রুপ ডেটা। গ্রুপ ডেটার তফাৎটা হচ্ছে না, আমি বলতেছি এখানে কি i-1 হবে? আমরা তো ডেরিভেশন সম্বন্ধে i = 1 দেখলাম। মাইনাস না, এখানে যে ভুল আসছে আচ্ছা সেটাই বলতেছিলাম। ইকুয়াল হবে, ইকুয়াল মাইনাস। হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ ইকুয়াল হবে। তাহলে তোমরা করে ফেলো চট করে, যেহেতু সবার কাছে ক্যালকুলেটর থাকার কথা, বাসায় আছে যেহেতু ক্যালকুলেটর মাস্ট লাগবে, সাথেই রাখবা, কারণ এখন প্রত্যেকটা ক্লাসে আমরা ম্যাচ করব। আশেপাশে গ্রাফ যদি থাকে ভালো, যখন লাগে আমরা ইউজ করলাম। ক্যালকুলেটরটা লাগবে প্রতি ক্লাসেই। স্যার একটা জিনিস, স্যার ক্যালকুলেটর কি স্যার এনটি লগ বের করা যায়? হ্যাঁ ডেফিনেটলি। লগের ওখানে শিফট চাপলেই তো হয় 10 টু দি পাওয়ার সামথিং। ওইটা হলো 10 টু দি পাওয়ার সামথিং, আসলে তো এনটি লগ না। এনটি লগের জন্য তো তোর নিজে আলাদা করে কাজ মানে খাতায় ম্যাথ করে নেওয়া লাগে। না ওইটাই এনটি লগ। তুমি যদি শিফট দিয়ে লগ দাও না 10 টু দি পাওয়ার সামথিং আসে, তো তুমি ওই যে ভিতরের যে কাজটুকু একটু তুমি আগে হিসাব নিকেশ করে রাখবা,
করে তারপর হচ্ছে লগ ফাইনালি যখন বের করবো তখন শিফট লগ দিলে n পাওয়া আসবে না, তো সেইখানে তোমার এই ভ্যালুটা করলে তোমার অ্যান্টিলগ চলে আসবে। করে ফেলো তোমরা, এই যে এই এক্সাম্পলটা এখনই করে ফেলো। এই টেবিল এখানে কি কি লাগতেছে দেখো, ক্লাস লাগতেছে, ফ্রিকোয়েন্সি লাগতেছে, যেটা অলরেডি দেয়া আছে, মিড ভ্যালু তোমাকে বের করে নিতে হবে, আর ফাইনালের একটা কলাম করতে হবে এফআই লগ এক্সআই। এটা করলে এই ভ্যালুটাই তুমি জাস্ট ফর্মুলা বসাই দিতে পারবে। এই ফর্মুলা বসাই দিলে অ্যান্টিলগ করলে তোমার জিওমেট্রিক মিন বের হয়ে যাবে। করো দেখি কত আসলে। স্যার ওই পেজটা স্যার কোশ্চেনটা তো লাগবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে আমার মনে হয় একটু কাজ করি আমরা, আরেকটু কাজ করি। তোমরা এইটা করার চেয়ে আমরা একসাথে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেটা হচ্ছে বেশি ভালো হবে। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন একসাথে করব। আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এটা থাক, এটা আমরা করব, এই প্রবলেমটা নেই, বাট একটু পরে করব। এই প্রবলেমটা করব একটু পরে করব। আমরা হার্মোনিক মিনটা একসাথে আলোচনা করে নিই, তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন একসাথে আমরা একটা প্রবলেম সলভ করব। জিওমেট্রিক মিনটা গেল, এখন এখানে সুবিধা অসুবিধা দেয়া আছে। কিরকম সুবিধা হচ্ছে যে তোমার এটা তোমার এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড না। এখন এক্সট্রিম ভ্যালুটা কি সেটা হচ্ছে আমরা একটু বলে নিই। এক্সট্রিম ভ্যালু হচ্ছে ধরো ডাটার মধ্যে যদি খুব বেশি বড় বা খুব বেশি ছোট ভ্যালু থাকে তখন সেটাকে আমরা এক্সট্রিম ভ্যালু বলছি। সেটা কিরকম, যেমন মনে করো যে তোমার একটা ডাটা সেটের মধ্যে ধরো ডেটা সেটের মধ্যে ভ্যালুগুলো আছে নরমালি 10 থেকে 50 এর মধ্যে সব ভ্যালুগুলো, আর একটা ভ্যালু আছে ধরো 500 এর পরে, 700 বা 800 বা 1000। তো তখন এই ভ্যালুটা কি আসলে অসামঞ্জস্য না, মানে অন্য ভ্যালু হচ্ছে। অথবা সিম্পল একটা উদাহরণ আমি যদি দিই, ধরো তোমাদের যারা আছে এই ক্লাসে প্রত্যেকের মাসিক একটা ব্যয় আছে, হাত খরচ আছে, সেটা কত, ধরো 3 থেকে 5,000 এর মধ্যে সাপোজ। তো ধরো তোমাদের মধ্যে কেউ একজন আছে যে কিনা খরচ করে ধরো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা মাসে। তো এখন আমি যদি অ্যাভারেজ সিম্পলি বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, মানে ওই একটা ভ্যালুর জন্য অ্যাভারেজটা খুব বেশি হাই হয়ে যাবে না? জি স্যার। তো এটা মানে জিওমেট্রিক মিন বের করলে কিছুটা তোমার কি হয়, মানে মেকআপ হয়। আর অ্যারিথমেটিক মিনের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অসুবিধা। আমরা অ্যারিথমেটিক মিন এই কারণে এক্সট্রিম ভ্যালু থাকলে এই কারণে করি না, আমরা বের করি না, বা তখন অন্য পদ্ধতিতে যাই, সেটা আমরা পরবর্তী আলোচনা করব, মিডিয়ান বা পর্যায়ক্রম আলোচনা করব, তখন আসতেছি। কিন্তু এক্সট্রিম ভ্যালু থাকলে অ্যারিথমেটিক মিন আমরা তখন ক্যালকুলেশন করব না। স্যার একটা জিনিস স্যার মনে করেন যে অ্যারিথমেটিক মিনের মেইন জিনিসটা তো স্যার গুণ। এখন 500 দ্বারা যদি গুণ করি তখন কি আরো বেশি বড় হয়ে যায় না সংখ্যাটা 500 দ্বারা যোগের চাইতে? অ্যারিথমেটিক এর মূল বিষয় তো গুণ না, যোগ না মানে স্যার এই যে আমাদের সরি স্যার জিওমেট্রিক মিন আর কি স্যার, মানে অ্যারিথমেটিক মিনে আমরা স্যার যোগ করতাম 500, কিন্তু স্যার জিওমেট্রিক মিনের সময় আমরা 500 তো গুণ করব, তাহলে কি এখানে বড় হয়ে যাবে না বেশি? হ্যাঁ গুণ ঠিক আছে, তো সেটাকে আবার রুট করা হচ্ছে, তো এই জন্য পরে আবার সামঞ্জস্য থাকে আর কি। এই জন্যই এই জিনিসটা আর কি সুবিধা, মানে স্যার মানে রুট 500 রুট করলাম আর আমাদের অন্যান্য যে নরমাল ভ্যালুগুলো ছিল ওগুলো রুট করলাম, তাহলে তো সবগুলাই মোটামুটি সমান হারে ছোট হলো। সমান হার যদিও বলা ঠিক না, মানে সমান গুণে ছোট হলো, তাহলে তো ওই হিসেবে তো অন্য ভ্যালুগুলো চাইতে এটা তখনও বেশি থাকে। হ্যাঁ রুট এখানে তোমার রুটটা তুমি খেয়াল করো যে পাওয়ারটা যেটা হয় তোমার ইনভার্স হয়, ইনভার্স পাওয়ার। যেমন তোমাকে আমি একটু দেখাই, তোমার মানে মনের প্রশ্নটা হচ্ছে পাওয়ারটা দেখো 1/n, কিন্তু খেয়াল করো তো 1/n হতে এটা যত বড়ই ভ্যালু থাকুক না বা হোক না কেন এটা কিন্তু ছোটই হয়ে যায়, বা একটা লিমিটেড নাম্বারে চলে আসে যে 1/n। এখানে 1/5 হতে পারে, 1/6 হতে পারে, 1/7 হতে পারে, ঠিক আছে। তো রুট মানে হচ্ছে কি এটা মানে কমে যাবে,
ভ্যালু যতই বড় হোক না একটা সামঞ্জস্য পর্যায়ে আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু নাই, এটা ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল টার্ম ফর্মুলা, এটা মানে থিওরিটিক্যালি প্রুফ বিধায় আমরা এই জিনিসটা এখানে মেনশন করতে পারছি। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝতে পারছি, সরি সরি। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডিমেরিটস, জিওমেট্রিক মিনের ডিমেরিটসটা একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ধরো ডিমেরিটস এর মধ্যে প্রথম যেটা আসে, যদি জিরো ভ্যালু থাকে রেডার মধ্যে, তখন আর আসলে জিওমেট্রিক মিনটা করতে পারি না। কেন করতে পারি না? একটাই কারণ, তুমি জিরোর সাথে যাই গুণ করো না কেন কি হয়ে যাবে? সবকিছু জিরো হয়ে যাবে। তুমি জিরোর সাথে 500 গুণ করো, 1000 গুণ করো, 1500 গুণ করো, 2000 গুণ করো, 1 লাখ গুণ করো, যাই গুণ করো না কেন জিরো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করতে লগ তো স্যার জিরো নিতে পারবে না স্যার, ইনফিনিটি চলে যাবে। হ্যাঁ, এইটা একটু ভুল কারণ। এই জন্য জিওমেট্রিক মিনে জিরো থাকটা বাঞ্ছনীয় না, মানে থাকলে আমরা সেটা করতেই পারবো না, এটা একটা ডিমেরিটস। আরেকটা ভ্যালু আছে মানে তোমার কি নেগেটিভ ভ্যালু। if negative product of xi be negative then it cannot be defined, মানে যদি গুণফলটা নেগেটিভ আসে তখন তুমি যখন রুট করতে যাবে, রুটের ভিতরে যদি মাইনাস ভ্যালু থাকে বা -1 চলে আসে, সেটা কিন্তু আর রিয়েল নাম্বার থাকে না, ইমাজিনারি নাম্বার হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা কি ওই মাইনাস থাকলেও আমরা কনসার্ন থাকি বা পারি না এটাকে জিওমেট্রিক ফর্মুলা ফেলে করতে। ঠিক আছে, তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি জিরো ভ্যালু থাকে বা নেগেটিভ ভ্যালু থাকে তখন আমরা জিওমেট্রিক মিনটাকে অ্যাভয়েড করে যাব, তখন আমরা করবো না এটা, কারণ তখন আমাদের রেজাল্ট দিতে পারবে না জিওমেট্রিক মিনটা বা জিওমেট্রিক ফর্মুলাটা। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকসে যাই, হারমোনিক মিন। দেখো হারমোনিক মিনের সংজ্ঞাটা একটু দেখি, এরপর ফর্মুলা দেখবো। বলা হচ্ছে হারমোনিক মিন অফ এ সেট অফ n non-zero observations, এখানে কথাটা গুরুত্বপূর্ণ, non-zero in a series is the reciprocal of the arithmetic mean of the reciprocal of the observations. এখানে দুইবার রেসিপ্রোকাল কথা বলা হয়েছে, একবার হচ্ছে অবজারভেশনের রেসিপ্রোকাল, ফাইন, তারপরে বলা হচ্ছে অ্যারিথমেটিক মিনের রেসিপ্রোকাল। তো আমরা অবজারভেশন রেসিপ্রোকালটাকে সেটা একটু দেখি আগে। এই যে এখানে খেয়াল করো, অবজারভেশন রেসিপ্রোকাল হচ্ছে এটা, যেমন আমাদের অবজারভেশন হচ্ছে x1 x2 x3 আপ টু xn। তো এই অবজারভেশনগুলো রেসিপ্রোকাল কি হবে? 1/x1 1/x2 1/x3 এর নিচে এগুলো। আচ্ছা, তো এগুলো রেসিপ্রোকাল নিলাম, ফাইন। রেসিপ্রোকাল নিয়ে এর এভারেজ বের করব। তো এখন এখানে n সংখ্যক ভ্যালু যদি থাকে, এই রেসিপ্রোকালের এভারেজ কি হবে? 1/n প্লাস 1/1 1/x1 প্লাস 1/x2 প্লাস আপ টু 1/xn বের করে এর এভারেজ হবে দিস ডিভাইডেড বাই n। এরটা কিন্তু নিচে থাকবে। তো থাকার পরে সেই মিনটাকে আবার কি করব? রেসিপ্রোকাল করব। শুরুতে বলতে দেখো, রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন, মানে আমি এই অবজারভেশন রেসিপ্রোকাল নিয়ে তার অ্যারিথমেটিক মিন করব, সেই মিনের আবার রেসিপ্রোকাল করে ফেলবো। মিনের রেসিপ্রোকাল মানে হচ্ছে দিস ডিভাইডেড বাই n হওয়ার কথা, কিন্তু সেটাকে রেসিপ্রোকাল করলে আবার কি হবে? n টা উপরে চলে যাবে, ওই রেসিপ্রোকাল ভ্যালুগুলো নিচে চলে আসবে। দ্যাট মিন্স ফাইনাল যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম হবে, n ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস আপ টু 1/xn। যেটাকে সংক্ষেপে যদি আমি লিখতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারবো n ডিভাইডেড বাই সামেশন 1/n 1/xi, যেখানে i বেস 1 টু n। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আনগ্রুপ ডাটার জন্য হারমোনিক মিনের ফর্মুলা, এবং সংজ্ঞাটা আমরা অলরেডি এখানে মেনশন করেছি যে আসলে শুরুতে যেটা করতে হবে, অবজারভেশন রেসিপ্রোকাল নিতে হবে, তারপর তাদের অ্যারিথমেটিক মিন নিয়ে সেই মিনের আবার রেসিপ্রোকাল নিতে হবে। এই দুইবার রেসিপ্রোকাল করার পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার হারমোনিক মিন পাওয়া যাবে। ওকে, এখানে একটা উদাহরণ আছে, তোমরা চাইলে মানে টেস্ট করে দেখতে পারো, করবা, এটা হোমওয়ার্ক থাকবে। আমি গ্রুপ ডেটার জন্য ফর্মুলাটা একটু আলাদাভাবে মেনশন করি, কারণ এখানে একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি থাকে, খেয়াল করে দেখো। যেহেতু গ্রুপ ডেটায় ফ্রিকোয়েন্সি থাকে, আমরা বারবার দেখেছি যে গ্রুপ ডেটা মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেখানে ক্লাস থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে। তো এটা নতুন করে আর না বলি, ক্লাস থাকলে সেখান থেকে মিড ভ্যালু আমাকে বের করতে হবে, এই সেই মিড ভ্যালুগুলো হচ্ছে আমার x1 x2 আপ টু xn। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে রেসিপ্রোকালটা বের করার সময় ফ্রিকোয়েন্সিকে ভাগ দিতে হয় মিড ভ্যালু দিয়ে। আচ্ছা, মিড ভ্যালুকে ভাগ দিয়ে রেসিপ্রোকাল অবজারভেশন রেসিপ্রোকাল হয়ে গেল। দেন হচ্ছে আমরা ওই যে অ্যারিথমেটিক মিনের রেসিপ্রোকাল করে ফেলবো, ঠিক আগের মতোই, জাস্ট এখানে f
F1 F2 F3 up to Fn এগুলো ইনক্লুড হবে। তো ক্যাপিটাল এন ডিভাইডেড বাই দিস ইকুয়ালস টু হচ্ছে, এটাকে সংক্ষিপ্ত ভাবে লিখতে গেলে লিখতে হবে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই সামেশন i ভ্যারিজ ফ্রম 1 টু n, যেখানে fi বাই xi আমরা এখানে লিখছি, i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। তো এটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে আমার হারমোনিক মিন। আচ্ছা, তাহলে এই আমরা তিনটা মিন শিখলাম এই পর্যন্ত, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। ঠিক আছে, তো এখন আমরা এই তিনটা মিন একটু কম্পেয়ার করি, কারণ এই তিনটা মিনের সাথে একটা রিলেশনশিপ আছে। মানে অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড় হয়, জিওমেট্রিক মিনটা মিডল থাকে, হারমোনিক মিনটা সবচেয়ে ছোট হয়। এটার একটা থিওরি আছে, সেই থিওরিটা আসলে কাজ করে কিনা আমরা একটা নির্দিষ্ট উদাহরণের ক্ষেত্রে সেটা একটু দেখতে চাই বা দেখি। আমার এখানে শেষে একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা একটু আমরা অ্যাপ্লাই করি। এই জন্যই আমরা আলাদাভাবে জিওমেট্রিক মিনটা করিনি। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা একটু খেয়াল করে দেখো। ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে যে ডেটাটা দেওয়া আছে এখান থেকে আমরা তিনটা জিনিস বের করবো, অ্যারিথমেটিক মিন বের করবো, জিওমেট্রিক মিন বের করবো, হারমোনিক মিন বের করবো, করে দেন হচ্ছে আমরা এই রিলেশনশিপটা দেখাবো, এন্ড শো দ্যাট অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন। তার মানে অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড় হবে, তারপরে মিডলে থাকবে জিওমেট্রিক মিনটা, এবং সবচেয়ে ছোট ভ্যালু হবে হারমোনিক মিনটা। তো আমরা যদি তিনটা মেথড আমরা দেখেছি অলরেডি, এখানে শিখেছি, দেখি এটা আসলে এই থিওরিটা কাজ করে কিনা সেটা একটু দেখতে চাই। তাহলে তোমরা এই জিনিসটা একটু ওয়ার্কআউট করো ক্লাসে করে দেখো আসলে কত আসতেছে। স্যার কোনটা করতে বললেন? উপরেরটা, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এটা বের করতে হবে। তিনটাই বের করবো? হ্যাঁ, তিনটাই বের করবো এখন? এটা বের করতে হবে, হ্যাঁ। সময় লাগবে স্যার? সময় তো লাগবেই, সময় তো আছে আমাদের, এখন 15 মিনিট আছে, এটা করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো, সমস্যা হবে না। এরপর 5 মিনিট আমরা আলোচনা করব, যদি কারো কোনো প্রবলেম থাকে কোশ্চেন আনসার সেটা আমরা নিব। এখানে শুরুটা কিভাবে করবো আমি একটু বলে দিই, তোমাদের হিন্টস দিয়ে দিই। সেটা হচ্ছে সলিউশন লিখে টেবিল ফর ক্যালকুলেশন লিখবা। তো টেবিলে কি কি জিনিস থাকবে, তোমার অ্যারিথমেটিক মিনের জন্য কি কি লাগে, মানে প্রথম দুটো কলাম তো কমন, ক্লাস, ফ্রিকোয়েন্সি। 3 নম্বর কলামটা হবে কি, মিড ভ্যালু। আচ্ছা, এরপরে অ্যারিথমেটিক মিনের জন্য লাগবে কি, এফআই এক্সআই, সেটা আমরা পেয়ে যাবো ইজিলি মিড ভ্যালু বের করার পরে। তারপরে ফিফথ কলামে হবে এফআই লগ এক্সআই, এটা লাগবে তোমার জিওমেট্রিক মিন বের করার জন্য, কারণ জিওমেট্রিক মিনে আমার এফআই লগ এক্সআই কোয়ান্টিটিটা প্রয়োজন পড়বে। আচ্ছা, এরপর সিক্সথ কলামে থাকবে এফআই বাই এক্সআই, যেটা দিয়ে আমি হারমোনিক মিনটা বের করবো, কারণ হারমোনিক মিনের ফর্মুলা আমার এই জিনিসটা লাগবে। তাহলে একটা কেটে হয়ে একটা টেবিলে হয়ে যায়, একটা টেবিলই করবা, আলাদা টেবিল করার কোনো দরকার নেই, এই তিনটা জিনিস একটা টেবিলই করবা, তাহলে তোমার সহজে হবে এবং একসাথে হয়ে যাবে, আলাদা নেই, এবং সেটা করবা না, এক টেবিলে তিনটা জিনিস দেখিয়ে জাস্ট রেজাল্ট গুলো ফর্মুলা বসিয়ে মান বের করে ফেলবা, সংক্ষেপ হয়ে যাবে। স্যার একটা জিনিস, মানে স্যার তখন যেটা বলছিলেন যে অ্যারিথমেটিক মিন কেউ চাইলে ওই যে মিড ভ্যালু দিয়েও করতে পারে, মিড ভ্যালু মানে হচ্ছে একটা মধ্যম অরিজিন ধরে আর অরিজিন ছাড়াও করা যাবে, তাই না স্যার? শর্টকাট মেথড যেটা আমরা আলোচনা করেছি। আচ্ছা, কেউ যদি স্যার লং মেথড করে আর শর্ট মেথড করে, দুইটার ভিতর কি অ্যানসারে কি রকম ডিফারেন্স হয় স্যার? সেম আসবে, সেম। আমি তো শুরুতেই বলেছিলাম তোমাদেরকে যে এক্সাক্ট আসবে স্যার, এক্স্যাক্টলি সেম আসবে, এক চুলো এদিক সেদিক হবে। হ্যাঁ, তুমি ডিরেক্ট করো আর শর্টকাট করো, মেথডটা ভিন্ন, প্রসিডিউরটা ভিন্ন, কিন্তু রেজাল্ট সেম আসবে। এসেছেও তো তাই, তোমরা যেটা করেছো 60.57 আসছে, আগেও আমরা 60.57 পেয়েছিলাম, সেম আসবে।
টেবিলটা তৈরি করে ফেলতে পারলে এরপরে আর কোনো সমস্যা নেই। ক্লাসে আবার তোমরা সময় বসে থেকো না, ক্লাস ওয়ার্ক করো। আমি কিন্তু দেখবো যে চেক করবো কার খাতার কি অবস্থা, লাইভ চেক করবো। তো করে দেখা, ভুল হোক, যদি ক্যালকুলেশন ভুল হয় সেটা হোক, কিন্তু করতে হবে। ক্লাস ওয়ার্ক না করলে দেখা যাবে যে এই প্রবলেমগুলো পরীক্ষা আসলে আর করতে পারবো না তখন। আর মেথডটা বোঝার জন্য তোমার ক্লাস ওয়ার্কটা ইম্পর্টেন্ট। হাতে কলমে না করলে আসলে বোঝা যাবে না যে আসলে কিরকম আসতেছে। যেমন একটু আগে একজন কোশ্চেন করছে অ্যান্টিলকটা কিভাবে বের করে, আমি জানি না। তো এটা যখনই করবা তুমি হাতে কলমে, তখনই শিখে ফেলবা যে অ্যান্টিলকটা কিভাবে বের করে। আর যদি না করো তখন এটা অজানাই থেকে যাবে কিভাবে বের করে অ্যান্টিলকটা। সো প্রত্যেককে করবে, প্রত্যেকের খাতা চেক করবো আমি। স্যার অ্যাডমিট মিন হচ্ছে 176 আছে। ওকে, তাহলে এরপরে জিওমেট্রি কোণ কত আসতেছে? স্যার বের করতেছি। বের করে ফেলো, হারমোনিক মিনটা বের করে ফেলো। তিনটা বের করতে পারলে আমরা আসলে কম্পারিজনটা করতে পারবো। স্যার দশমিকের পর 2 ঘর মান নয় কি এনাফ? দশমিকের পরে 2 ঘর মান নিলেই কি এনাফ? কয় ঘরে আসতেছে তোমার? ওই যে স্যার লগেরটার জন্য। লগেরটার জন্য 2 ঘর নিলেই এনাফ, কিন্তু এই যে আবার fi বাই xi যেটা আছে ওইটার জন্য একটু বেশি নিলে ভালো হয়, 4 ঘর নিলে ভালো। স্যার এতগুলো 4 ঘর লিখতে গেলে তো স্যার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নিশ্চয়ই? না, তুমি দশমিকের পরে যত বেশি ঘর নিবা তত তোমার অ্যাকুরেট আসবে মানটা, আদারওয়াইজ ভুল আসার চান্স থাকে। তুমি অসুবিধা নেই, 2 ঘর নিয়ে করতে পারো, কিন্তু রেজাল্ট এই ভ্যারি করবে, তখন দেখা যাবে। কারণ যে বেশি নিচ্ছে তার অ্যাকুরেট আসার চান্স বেশি। এখন দেখো তোমার কিভাবে স্পেস বা কত কি আছে। নিয়ম হচ্ছে যখন তোমার দশমিকের পরে বেশি ঘর আসতেছে তখন ম্যাক্সিমাম 4 ঘর নিলে ভালো হয়। আর মিনিমাম 2 ঘরের কম তো নেওয়া যায় না, 2 ঘর দিলে কি হবে।
যে স্যার জিওমেট্রিক মিনে এন যেটা সেটা হচ্ছে আমরা যতটা মানে গুণ করতেছিলাম সেটা না, n এর মান মানে ওই যে যেটা বলছেন যে যতটা আমরা প্রোডাক্ট গুণ করতেছিলাম সেটা ছিল না সম্ভবত, হ্যাঁ নাকি না এন এর মানটা 200 যেটা মানে আমাদের এফআই এর যে সামেশন? এখানে n এর মান হচ্ছে সামেশন fi(xi) টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা এন এর মানটা নাম্বার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে গ্রুপ ডাটার জন্য, খেয়াল করো। আর আনগ্রুপ ডাটা হচ্ছে তোমার সেখানে তার fi(xi) থাকে ইয়া থাকে না, ফ্রিকোয়েন্সি থাকে না, সেখানে সামেশন fi করার কিছু নাই। তো আনগ্রুপ ডাটার জন্য তোমার যে কয়টা সংখ্যাকে তুমি মাল্টিপ্লাই করলা সেই সেই সংখ্যাটাই হচ্ছে তোমার n এর মান, স্মল n যেটা। ওকে, জি স্যার আসছে তো। কত কত আসছে বলো? অ্যারিথমেটিক আসছে 176, জিওমেট্রিক 173.7 আর হারমোনিক হচ্ছে 171.67। গুড, এই তো। তাহলে তোমার তো মিলে গেল যে অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড় আসছে, তারপর মিডলে হচ্ছে আমার যে জিওমেট্রিক মিন, আর সবচেয়ে ছোট আসছে হারমোনিক মিন। জিওমেট্রিক মিন কত আসছে সিরাজ? 173.7। আচ্ছা, তুমি একটু তাহলে এই জিনিসটা দেখাও, ক্যালকুলেশনটা একটু দেখাও সবাইকে, বাকি যারা আসছে করতেছে একটু দেখো। আচ্ছা তুমি এখন দেখাও না, পরে দেখো, মানে আরো দুইজন করুক, দেখি তোমার সাথে ম্যাচ করে কিনা দেখি। ম্যাচ করলে আমরা সেটা একটু দেখবো যে প্রসিডিউরটা কি। যারা একেবারেই করতে পারছে না তাদের হেল্প হবে আর কি। স্যার কি 2 নাম্বারটা করতে বললেন? 2 নাম্বার কোনটা? না 1 নাম্বারটাই, 2 নাম্বার তো এখনো যাই নাই। কমপ্লিট করেছো কে, মানে শেষ হয়েছে কার? জি আমার স্যার। সিরাজ, আচ্ছা আইডি নাম্বার হচ্ছে 1। ওকে, আর আর কেউ করতে পারলে আমাকে একটু বলো, তাহলে আমি রেজাল্টটা একটু কম্পেয়ার করে দেখি যে ঠিক আছে কিনা। স্যার আর 1-2 মিনিট লাগবে স্যার। হ্যাঁ শিওর, করো, সময় আছে আমাদের যথেষ্ট, তাড়াহুড়ো কিছু নাই। আর ক্যালকুলেশন তাড়াহুড়া করলে ভুল হয়, ক্যালকুলেশন বুঝে সুস্থে করাই ভালো। স্যার হারমোনিক মিনের এফআই ডিভাইড বাই এক্সআই ছিল না? if harmonic mean formula n divided by summation of fi xi। capital N divided by summation of fi xi। তো তুমি ক্যাপিটাল এর মান আগে বসাবা উপরে, দেন নিচে বসাবা হচ্ছে সামেশন fi বাই xi যেটা পেয়েছো সেটা।
সিরাজ হারমোনিক মিন কি 171.45? হ্যাঁ কি বুঝিনি। হারমোনিক মিন কত আসছে? 171.67। 170, আমার তো 171 আসলো স্যার। 171ই বলছি, 171.67। ও আচ্ছা, আমার 4-5 আসছে, 171.45। আচ্ছা, একজনের আসে 4-5 আর একজনের আসে কত? 6-7 আসছে। 6-7 নাকি? আমার আছে 67। জি স্যার। বুঝতে পেরেছি। এখন এটা হচ্ছে ডিপেন্ড করে কে কয় ঘর নিয়েছো। আমার মনে হয় সিরাজ কত স্যার ঘর? আমি 4 ঘর পর্যন্ত নিয়েছি স্যার, পয়েন্টের তানভীর নিয়েছে 4 ঘর। জি সিরাজ স্যার, আমি 4 পর্যন্ত নিয়েছি স্যার। রাব্বি নিয়েছে কত ঘর? জি আমি 4 ঘর নিয়েছি স্যার, পয়েন্টের পর। আর সিরাজ নিয়েছে কত ঘর? স্যার আমি মেবি 3 ঘর নিয়ে করছি। আচ্ছা, এই কে মানে ভেরিটা করেছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু 4 ঘর আর 3 ঘরের মধ্যে ডিফারেন্স আছে 1 ঘর, তো এই কারণে ভ্যারি করছে। তো এখানে মানে রুলসটা হচ্ছে বেশি ঘর নেয়া, মানে যেটা মানে সেফ আর কি। তুমি যত বেশি ঘর নিবা তোমার তত অ্যাকুরেট আসবে, কারণ দশমিকের পরে যদি অনেক ঘর আসতেছে বা আসে আমাদের, তো সেক্ষেত্রে যত ঘর নেওয়া যায়, তবে নরমালি 4 ঘর পর্যন্ত নিলে মোটামুটি সেফ বা মিলে যায় আর কি। এই স্যার এমনিতে 4 ঘরে কম নিলে কি স্যার এক্সামে মার্ক কাটা হবে 2 ঘর বা 3 ঘর নিলে? এখন এটা আমি নরমালি যেটা করি যে দশমিকের পরে 1 ঘর যদি মিলে যায় তাহলে নাম্বার দিয়ে দিই। আর মার্কস কাটা বলতে ওরকম মানে কাটা না, খুব বেশি বেশি যদি ভ্যারি করে তখন হয়তো 1 মার্কস 8 মার্কস কাটা যায়, কিন্তু নরমালি কাছাকাছি হলে এটা আমি কনসিডার করি। তবে এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে তখন 4 ঘর পর্যন্ত যদি কেউ নিয়ে করে, মানে সেটাকে মানে অ্যাকুরেট ধরে আমি করি, মানে হিসেব করে এটা আমি কি বলে এটাকে মার্কিংটা করি। আমার ক্ষেত্রে যেটা আমি করি, এবং রুলসটা তো আমি বললাম, নিয়মটা তো বললাম যে তুমি যত বেশি ঘর নিবে তোমার রেজাল্ট তত বেশি অ্যাকুরেট আসবে। ঠিক আছে? তো যাই হোক, কাছাকাছি আসছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সঠিক, প্রত্যেকটা রেজাল্টই সঠিক। হয়তো ওই যে ডেসিমেলের পরে 10 ঘর 4 ঘর নেয়াতে একটু ভ্যারি করেছে, তো এটা নেগলিজেবল, এটা মানে অসুবিধার কিছু না। তো এখন আমার মূল ফোকাস যেটা আসলে সেটা হচ্ছে যে তোমার অ্যারিথমেটিক মিনটা আসছে 176, জিওমেট্রিক মিনটা আসছে 173, আর হারমোনিক মিনটা আসছে 171 পয়েন্ট সামথিং আছে সবগুলোর সাথেই। তো যেহেতু এটা আসছে তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে অ্যারিথমেটিক মিনটা সবচেয়ে বড়, এবং এটা একটা এই যে থিওরিটা লেখা আছে উপরে দেখো, ফর এন নন জিরো পজিটিভ অবজারভেশন such that arithmetic mean greater than equal geometric mean greater than equal harmonic mean। তো এখানে ইকুয়াল সাইনটা ব্যবহার করার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যখন তোমার সবগুলো সংখ্যা একই রকম থাকবে, যদি তোমার কোনো ভ্যারিয়েশন না থাকে, তখন arithmetic mean geometric mean harmonic mean সেম আসবে। আর যেহেতু আমাদের এখানে ভ্যারি করছে বা সবগুলো অবজারভেশন সেম না, এই কারণে আমাদের এখানে সবচেয়ে বড় আসতেছে arithmetic mean, তারপরে জিওমেট্রিক মিন, এবং সবচেয়ে ছোট আসছে হারমোনিক মিন। তো তোমরা যেটা করবে রেজাল্ট তিনটা লিখবা, লিখবা যে উই গেট এম হচ্ছে 176, জিএম হচ্ছে 173 এন্ড এইচএম হচ্ছে 171 পয়েন্ট সামথিং লিখে দেন হচ্ছে উই ক্যান শো দ্যাট দিস অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক। শেষ, এটুকু লিখলে চলবে ফাইনালি। ঠিক আছে স্যার 3টা কখন সমান হবে বললেন? যখন তোমার সবগুলো অবজারভেশন সমান হবে। ধরো তোমার 10টা অবজারভেশন আছে, 10টা অবজারভেশন হচ্ছে সেম, ধরো প্রত্যেকটার ভ্যালু হচ্ছে তোমার 5 করে, 5 10 বার আছে ধরো, মানে স্যার মানে fi x এর ভ্যালুটা fi মানে অবজারভেশন বলতে মানে কি, মানে fi x এর ভ্যালুটা বুঝাচ্ছেন? না অবজারভেশন বলতে বোঝাচ্ছি তোমার আনগ্রুপ ডাটার কথা চিন্তা করো। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কি হয়,
ধরো 10টা ভ্যালু আছে তোমার, তো 10টা ভ্যালু যদি তোমার একই থাকে, যদি 10টা ভ্যালু থেকে 6 থাকলো বা 10টা ভ্যালু যদি 7 থাকলো, প্রত্যেকটা ভ্যালু সেম, তো সেটার যদি এভারেজ বের করো, মানে 10টা ভ্যালুর যদি এভারেজ বের করো, 10টা ভ্যালু 7 আছে, তার অ্যারিথমেটিক মিন কত আসবে? 7 আসবে। ওটা জিওমেট্রিক মিন করলে 7 আসবে, আর অ্যারিথমেটিক মিন করলে 7ই আসবে, এটা চেঞ্জ হবে, ইকুয়াল আসবে। জি এটা জি স্পেশাল স্যার, কেস, বুঝতে পারছি। ঠিক আছে, স্পেশাল কেস। মানে ওটা ইন জেনারেলে যখন তুমি একটা থিওরি লিখতে যাবা বা ফর্মুলা লিখতে যাবা, তখন কিন্তু সবগুলো কেসই কনসিডার করতে হবে। তো ওই কেসটা কনসিডারেশনে আনলে তোমার ইন জেনারেল ফর্মটা হচ্ছে এই যে উপরে যে থিওরেমটা লেখা হয়েছে এখানে, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন, ঠিক আছে। আর নরমালি তো আমরা যেটা দেখি যে ভেরিয়েশন থাকে, তো তখন সিম্পলি এই রুলসটাই ফলো করে। আমরা যেটা এখন প্রুফ করলাম বা শো করলাম যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখন সবচেয়ে আগে বোধহয় করেছিল তোমার কে, মানে সিরাজের খাতাটা একটু দেখাও দেখি আমাদেরকে, আমরা একটু দেখি। তুমি ওই যে তুমি কি মোবাইলে ক্লাস করছো না ল্যাপটপে করছো? কে স্যার, আমি? সিরাজ, হ্যাঁ। হ্যাঁ জি স্যার, মোবাইলে আচ্ছা, তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে আমাদেরকে খাতাটা একটু দেখাও যে আসলে কিভাবে তুমি ক্যালকুলেশন করেছো, বাকিটা স্যার সবাই দেখি। আমার স্যার ফোনটা একটু ডিস্টার্ব তো স্যার, মানে একটু প্রবলেম করতে যায়, তারপরে চেষ্টা করে দেখা যায় কিনা। আচ্ছা, দেখো দেখি। আর রাব্বি করেছিলেন? আচ্ছা, সিরাজে বোধহয় অসুবিধা হচ্ছে, ও দেখাতে হয়তো পারছে না। রাব্বির কি অবস্থা? জি স্যার, আমার একটু ডিভাইসটির প্রবলেম করতেছে তো স্যার, দেখাইতে পারছি না। ওকে, ঠিক আছে, আই গট ইট। রাব্বি দেখো দেখি, রাব্বি আছো লাইনে? স্যার আমার ওই জিওমেট্রিক মিনের একটু স্যার অ্যান্সারটা কিন্তু আমার ভুল আসছে স্যার, তোমার 169.8 আসছে। অসুবিধা নেই, ভুলটাই দেখি, আমরা একটু দেখি কি ক্যালকুলেশন দেখতে চাইছি, কিভাবে করেছো তুমি, প্রসিডিউরটা ঠিক আছে কিনা, আমরা টেবিলটা একটু দেখি যে টেবিলটা করাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কারেকশন করে দিতে পারবো যদি ভুল থাকে। তুমি একটু দেখা আমাদেরকে। এটা কিভাবে শেয়ার করবো স্যার এটা? তুমি লাইভ দেখাতে পারো, মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ দেখাতে পারো। আদারওয়াইজ তুমি যেটা করতে পারো, তুমি ছবি তুলে সেটাও শেয়ার দিতে পারো, অ্যাজ ইউ উইশ, যেভাবে সুবিধা হয়। স্যার একটু স্যার ওয়েট। ঠিক আছে। রাব্বি কি পারছো, তুমি কি মানে প্রসেসিং এ আছো কিনা? হ্যাঁ, গুড, আমরা দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ও হচ্ছে টেবিলটা করেছে ক্লাস এফআই এক্সআই এফআই এফআই এক্সআই করেছে, এফআই লগ এক্সআই করেছে,
এখানে মাল্টিপ্লাই দেওয়ার দরকার হয় না, মাল্টিপ্লাই না দিলেও চলে, fi log xi লিখলে আমরা বুঝবো এটা মাল্টিপ্লাই। fi বাই xi, ঠিক আছে। তো ফাইনালি সামেশনটা লিখেছে এবং ফর্মুলাটা লিখে দেন হচ্ছে বের করেছে। অ্যারিথমেটিক মিনটা কি মানে দশমিকের পরে আর কিছু আসে না? 176 হ্যাঁ পূর্ণ জিনিসটা আসছে স্যার 176। আচ্ছা, জিওমেট্রিক মিনে তো বলছো তোমার ভুল আসতেছে। জিওমেট্রিক স্যার, মিনে এটা- তোমার ক্যালকুলেশনে কোথায় হয়তো ভুল আসছে। জিওমেট্রিক মিনে তোমার আবার এত তো আসবে না মনে হয়। তোমার সামেশন fi log xi এত আসবে না, এখানে একটু ভুল আসবে। তুমি এই ক্যালকুলেশন হিসেবগুলো আবার একটু করে দেখো, fi log xi টা আবার একটু করে দেখো, তাহলে তোমরা দেখবে যে সঠিক আসছে। Okay, sir. 173 পয়েন্ট সামথিং। আর হারমোনিক মিন এর জন্য যে ক্যালকুলেশন ঠিক আছে 4 ঘন্টা নিয়েছো, দ্যাটস ফাইন, এটাও ঠিকই আছে, 4 ঘন্টা নিলেই হবে। তুমি এইটা একটু হিসাব করে দেখো, এটা যদি মানে যদি সঠিকভাবে হয় তোমার এই জিওমেট্রিক মিন রেজাল্টটাও মিলে যাবে, মানে আমরা যেটা পেয়েছি সেটার সাথে মিলে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ রাব্বি ফর শেয়ারিং ইউর স্ক্রিন। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। যদি আজকের ক্লাস শেয়ার টপ করে দিলাম। আজকের ক্লাসে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আসছে কি কারো কোনো কোশ্চেন? নাই? সবাই কি বুঝতে পেরেছো কিনা আমরা যেটা আলোচনা করলাম? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে না পারলে হয়তো আমাদেরকে বলতো কেউ কেউ। এখানে ক্লাসে উপস্থিত দেখতেছি অনেক, 61 কথা বলছে 2-3 জন, সিরাজ, রাব্বি আর একজন কথা বলছে, বাকিরা কি হয় সব বুঝে ফেলছে নাহলে কিছুই বুঝে নাই কোনো একটা। নেক্সট ক্লাসে কিন্তু আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো যে করছো কিনা, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে মানে তিনটাই তো আমরা কি মানে মিন করলাম, বাট আমরা যদি মানে মিনের কনসেপ্ট থেকে বলতে চাই তাহলে অ্যাকুরেট মিন অ্যাকচুয়ালি কোনটাকে মিন করতেছে, আচ্ছা, মানে এক্সাক্ট ভ্যালুটা আসলে কোন মিনটাকে বোঝায়? এখন এটা ডিপেন্ড করবে এই যে তুমি সুবিধা অসুবিধাগুলো পড়বে, মানে লেকচার যেহেতু আছে তোমার কাছে, প্রত্যেকটা মেরিটস ডিমেরিটস পড়বে, মেরিটস ডিমেরিটস পড়ার পরে এই লেকচারটা মেবি আমাদের দেওয়া হয়নি। নেক্সট ক্লাসে আমাকে এই কোশ্চেনটা করবে আবার, যে আসলে কি আমি কিছু সুবিধা অসুবিধা আলোচনা করেছি এবং আরো আলোচনা করব, মানে নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়, কোনটা কোন ক্ষেত্রে সুইটেবল, সেই জিনিসটা আমরা মানে ধরে ধরে আলোচনা করব। আমি আর দুইটা টপিকস বাকি আছে আমার, একটা হচ্ছে মেডিয়ান আর একটা হচ্ছে মোড। তো এক একটা মেথড, এক একটা মানে মেজার এক এক সিচুয়েশনে অ্যাপ্লিকেবল বা সুইটেবল। তো সবগুলো আলোচনা করলে দেন হচ্ছে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হবে। তারপরে যদি কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, সেটা আমরা দূর করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। আপাতত সাজেশন হচ্ছে তোমরা এই যে তিনটা পড়েছো এই তিনটার সুবিধা অসুবিধাগুলো একটু মানে রিডিং দাও এবং নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ইলাবোরেটলি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাই। স্যার এই লেকচারের পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। পিডিএফ দেই নাই আগে? না স্যার, দুইটা দিছেন, আগের দুইটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা দিয়ে দিব, এটা সহ বাকি যে চারটা আছে সে সবগুলো দিয়ে দিব। তোমরা তাহলে ওই যে আমি শাফির ইমেলে দিয়ে দিচ্ছি, শাফি শেয়ার করে দিব তোমাদেরকে। ঠিক আছে? জি স্যার। ওকে, শাফি আছো ক্লাসে? আছো শাফি? জি স্যার আছি স্যার। ওকে ঠিক আছে, তাহলে লেকচারটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেক্সট ক্লাসে কোনো প্রবলেম থাকলে বলো। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।